বিবেকে বাঁধলো না দাদা। তোকে লেকচার দিতে হবে না। লেকচার দিতে আমি আসিনি। তোমার খেয়াল চরিত্রের জন্য আমাদের দুইখানা বাড়ি, গাড়ি, এমনকি টাকা পয়সা সব কিছু দিয়েছে। তা তো আমি তোমার মুখের ওপর কোনদিন কিছু বলতে আসিনি, কিন্তু বৌদিকে অবহেলা করে তুমি আজ আমার মুখ খুলতে বাধ্য করেছো। দাদার মুখে মুখে তর্ক করতে নেই ভাই। ওর মুখ বন্ধ করে তুমি আর ভালো মানুষ চেয়েও না অনন্যা। আমি বেশ বুঝতে পেরেছি তুমি ওই শান্তনুকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ। দোহাই দাদা দোহাই, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, এই শান্তকে তুমি শান্ত হয়ে থাকতে দাও। ওই পাপের পথ থেকে তুমি ফিরে এসো। যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছো, সেই বৌদির দিকে তুমি একটু ফিরে যাও। আমার পথ থেকে সরে যা। কোথায় যাবে? মিসলাইটের কাছে। না, যেতে দেবো না। যেতে দিবি না? না, যেতে দিবি না? নিজের ভাইকে তুমি এভাবে রাখতে পারছো? বেশ করছি। তোমরা দেওয়ার গদিতে যুক্তি করে আমাকে ঘরের কোণে আটকে রাখে। দাদা কিরে আরে দাঁড়িয়ে রয়েছে কেন? আমাকে আটকে রাখ। মনে করেছি আমার অসুখ হয়েছিস বলে তোর ভয়ে আমি আরো পেট ভরে মদ খাও, বাড়ি বাড়ি যাও, তবে তো ভালো হয়ে যাবে। এখন এই মুহূর্তে তুমি এসব কথা বলো না। যাও, দয়া করে তুমি আমার জন্য ডাক্তার ডেকে আনো আমার ওখানে। না, আমি পারবো না। তার যে উৎফটপট করে মরুক, আর আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। না ভাই না, আমি তোমাকে সাহায্য করে বিরোধ করছি। আমার জন্য দয়া করে অন্তত আমার জন্য তুমি যাও। আমি যে আমি আর সহ্য করতে পারছি না। এই অসহ্য যন্ত্রণা। তুমি আমার যাও, দাঁড়িয়ে থেকো না, দয়া করে তুমি ডাক্তার ডেকে এনো। বৌদি, তুমি কি একটু আগে যে তোমাকে অপমান করলো, তার জন্য তুমি আমি যা জীবন যুদ্ধে জয়ী হয়েছি ভাই, তাদের সামান্য বেশি অপমান করে আমাদের মুখ সরিয়ে থাকলে হবে না। যাও যাও ভাই, যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। শোনো দাদা, শোনো, যে স্ত্রীর দিকে তুমি একবারও ভালো করে চাও, এতটুকু ভালোবাসা নাওনি, সেই স্ত্রী কি বলছে শোনো। বৌদি, আমি জানি না তোমার মতো এই দেশে আমাদের নির্বোধ মেয়ে কতজন আছে, যারা স্বামীর কাছে শুধু আঘাত পায়, আর তার বিনিময়ে যেই ভালোবাসা ভালোবাসা না, আমি তোমার কিছু হতে দেবো না, আমি তোমার কিছু হতে দেবো না। প্রয়োজন হলে আমি আমার নিজের আয়ু দিও, আমি তোমার প্রাণ রক্ষা করবো, তোমার প্রাণ আমি রক্ষা করবোই করবো। I can't do this to my dangerous pain. I cannot bear this. তোমার কিচ্ছু হবে না। আমি যে চোখে অন্ধকার দেখছি অনন্যা, আমি বুঝি আমি বাঁচব না। না, তোমাকে বাঁচতেই হবে, তোমাকে বাঁচতেই হবে, তোমাকে আমার জন্য বাঁচতেই হবে।
হচ্ছে না। যখনই পালাতে চেষ্টা করি তখনই 10 জোড়া চোখ, 10খানা ছুরি আমার সামনে পিছনে পায়ে দায়ে মেয়েকে এসে ঘিরে ধরে। কিন্তু কেন, কি করেছি আমি ওদের? কেন ওই মিসলাইট কোনটা দিয়ে আমাকে ধরে এনে এখানে আটকে রেখেছে? কি চায় ওরা আমার কাছ থেকে? ঠিক আছে, আমি এখান থেকে যখন পালাতে পারবো না তখন আমি এই দোতলা থেকে ঝাঁপ দিয়ে মরবো। তবু কি চায় আমার কাছ থেকে? চাই না, আপনাকে একটু আনন্দ দিতে চাই। আমরা না কালই আপনাকে ছেড়ে দেবো, কিন্তু হ্যাঁ ওই একটা কথা, আজকে রাত পর্যন্ত তো আপনাকে আমাদের সাথে মাই ফেলে যোগ দিতে হবে। আমি বলবো সবাই আপনাদের মতো লম্পটে শুনে চোখ দিয়ে আমার চরিত্রকে আমি কলুষিত করতে পারবো না। এক বোতল মদ ঢেলে দাও। আমি খাবো না, কিছুতেই না। আরে একটা কথা বললে একটা ডিএনএ খানা ছুরি তোমার মুখে বসবে। করুন এবার তোমরা পাশের ঘরে যাও কালীকুমার বাবু, বাকি কাজটা আমি করে নেব। বেশ, আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে ডেকে নিও, কেমন? ঠিক আছে। কি জ্বালা! প্রথম একটু জ্বালা করবে, তারপরে সব শিখে দেবে। বিশেষত সাইডে প্রেমের ছোঁয়া লাগলে তখনই আপনার জ্বালা শান্তি হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু মনে হয়। রশিদ বাবু, নেশাটা কি একটু লেগেছে? আরে আমাকে কি আপনার মনে ধরেছে? এখন কি দেখতে পাচ্ছি? আমার আমার ফসল আছি এখন বোধহয় আপনার মনে হচ্ছে আমার মতো রূপসীকে আপনি আগে কখনো দেখেননি, তাই না? অনেক দেখেছি, কিন্তু আপনার মতো নির্লজ্জ বাহিয়া সুন্দরী আমি কোথাও দেখিনি। আপনি আমাকে অপমান করছেন। অপমান? অপমান? রূপের মেশাতি করা যার পেশা, তার আবার মান অপমান। তা যা বলেছেন, আমাদের কোনো মানও নেই আর সম্মানও নেই। আছে তাদের যাদের যারা রাতের বেলায় আমাদের মতো মেয়ে দেহটাকে চিবিয়ে চিবিয়ে খায়, আর দিনের আলোয় ও রাস্তাঘাটে ভদ্রলোক সেজে বেড়ায়। আছে তাদের মান সম্মান, তাই না? আরে ওসব কথা ছেড়ে বসুন না। আপনার নেশাটা ভালো করে জমেনি, আমি আপনার নেশাটা ভালো করে জমিয়ে দিচ্ছি। আরে কেন ভালোবাসেন না? আরে আসুন না আমার কাছে। আরে বাবা, এ তো আর যে সে বাইটি নয়। আমি যে রাতে রানী সারা বেড়েছে দামি, আমি যে রাতে রানী সারা বেড়েছে দামি। না
ছাড়বো? আরে সবে মাত্র তোমার নেশাটা জমে উঠেছে, এই সময় তোমাকে ছেড়ে দিলে তোমার নেশাটা যে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি? আমি তোমার প্রেমিকা। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে যত ভালোবাসো আমি যে তার চেয়ে অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি ডার্লিং, অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ বলছি, তোমার ভগ্নিপতি তো মাসে মাসে আমাকে 1000 টাকা দিত, আর তুমি দাও আমাকে 2000 টাকা। আমি আরে ডার্লিং 2000 কেন, 2000 কেন? তুমি আমাকে যতটা ভালোবাসো এরপর তো তোমার যা আছে সব সব আমাকেই দেবে, সব সম্পত্তি আমাকেই দেবে ডার্লিং, শুধুমাত্র আমাকে। একটা মাতাল চরিত্রহীনের আমি টাকা নই। ভালোই হলো আপনি। এই সময় তুমি তোমার এই সম্পত্তিটা বুঝে নাও, আমি ততক্ষণ তোমার জন্য ওই একটু বিলেতি মদ চাইয়ে নিয়ে ভালো করে বোতলটা সাজিয়ে ডার্লিং, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ওয়েট করছি ডার্লিং, তাড়াতাড়ি আসবে। বিশ্বাস করুন কাকা, বিশ্বাস করুন, আমি নির্দোষ। নির্দোষ আমি নিজের চোখে সবকিছু দেখলাম। একটা বাইজির সঙ্গে তুমি নির্লজ্জ ব্যবহার করলে, আর বাইজি তুমি অর্থ দিয়ে তুমি বাইজিকে বললে আমি রানি করবো, তবু তুমি বলছো আমি নির্দোষ। হ্যাঁ নির্দোষ। আমি বেশ বুঝতে পারছি আপনার তাকে অবিশ্বাসী সাজাতে একটা বিরাট চক্রান্তের সৃষ্টি হয়েছে। কি বললে? একটা চক্রান্ত? নিশ্চয়, নইলে যাদের আমি চিনি না জানি না এমনকি দেখিনি পর্যন্ত, তবে কেন তারা আমাকে জোর করে ধরে এনে এখানে আটকে রেখেছে, আমার মুখে মদ ঢেলে দিয়েছে। সেটাই তো এক পথের চিহ্ন ভাই। আমি তো খুব বিশ্বাস করতাম। না না না, আজ আমি ওকে আমার একটিও বিশ্বাস করবো না। ওকে আমি করে পিঠে করে মানুষ করেছি। এই পৃথিবীতে আর এমন কাজ নেই যে ও সে করতে পারে না। আমি ওই বংশ বর্তমানকে আমি আজ ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন। এ আপনি কি বলছেন বাবা? না না না, আমি ওর সমস্ত সম্পর্ক ছিন্ন করেও আজ আমি যে বাইদিকেও গাড়ি করতে চেয়েছিল তার জন্য আমি সমস্ত সম্পত্তিও তাকে নয়। আমি এই সম্পত্তির ভাগ নিয়ে তুমি ওই বাইদিকে যে গাড়ি করতে চেয়েছিলে সেই তোমাকে আমি তাই সম্পত্তি থেকে আমি বর্ষিত করলাম। না, এ আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছো নীতি, হ্যাঁ ঠিকই বলছো নীতি। ওই গায়ে রক্তদান করেছে আমি সম্পত্তিকে বর্ষিত করেছি। সেই সম্পত্তিকে আমি চোখের সামনে আমি নষ্ট হতে দেবো না। আমি আপনার কাছে সম্পত্তি চাই না টাকা, শুধু আমার একটা কথা বিশ্বাস করুন। তোকে আর কিছু বলতে হয় না রে ভাই, তোর হয়ে আমি বাবাকে বুঝি বলছি। মাতাল চরিত্রহীন হলো ওকে আপনার ভাই, আমার ছোট ভাই, ওকে আপনি ক্ষমা করুন। এই অঙ্গ একটা বিভক্ত হয়ে যায়, সেই অঙ্গকে কেটে ফেলে করতে হয়, নাইলে সমস্ত পরীক্ষা করতে হয়। তুমি ওর হয়ে আমার কাছে কোনো অনুরোধ করো না। ওকে ওকে আমি কিছু দেই না,
নিশ্চিত কর। বাবা কিন্তু ওকে যে মাথা তুই উপরে পড়েছিলি যে অনু তনু, ওই যে রিসম্বেল তনু। ওকে দেখি সেই তো অপরাধী আপনি শুনলেন না ওই বাকি আমি তোমার করবো না নিশিত, আমি তাকে ক্ষমা করবো না নিশিত। তাতে যদি অনন্য আমাকে ভুল বুঝে বুঝুক, তবু আমি ওই সেই অসৎ পথে ব্যয় করার জন্যে ওই কুলাঙ্গার অতটুকে আমি একটা কানা কড়ি পর্যন্ত দেব না। আপনি অত উত্তেজিত হবে না বাবা, পেশাটা আবার আপনার বেড়ে যেতে পারে। আমি মনে ভেবেছিলাম সমস্ত সম্পত্তি টাকা সকলকে সমানভাবে ভাগ করে দেব, কিন্তু না, আর সে হবে না। আমি সমস্ত সম্পত্তিটা আর ওই তোমাকে আমি নিজে নিজে দিয়ে যাব। ছি 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 ছি, এ আপনি কি বলছেন বাবা? এ কোথা আমার খারাপ লাগে না? আর আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথার উপরে আগুন চলছে। আপনি গাড়ি গিয়ে বসুন বাবা, আমি ওসুনকে একটা কথা বলে এক্ষুনি যাচ্ছি। বেশ, তাই এসো তুমি। আমি হ্যাঁ থাকবার ওই 2 ফোঁটা চোখের জলে তুমি মোমের মতো আর বলতে না। আমি ধনঞ্জয় শেখাচ্ছি, হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। I am very sorry, my younger brother. দেখলি তো, আমি বাবাকে কত করে বুঝিয়ে বললাম, কিন্তু তিনি আমার কোনো অনুরোধই রাখলেন না। এই জন্য বলি, character loss is everything lost. তো এই কথাটা বোধ হয় তোমার জানা নাই, অত্যধিক বিনয়ী প্রকাশে এই মনের গোপন কথা বাইরে বেরিয়ে আসে। মানে ওই মিষ্টি কথাই তুমি কাকাকে বিভ্রান্ত করতে পারলেও তুমি আমাকে করতে পারবে না, কারণ আমি যে তোমাকে চিনি দাদা, তুমি হলে এই নাটকের আসল শকুনি। আমি তোমার ওপর প্রতিশোধ নিতে পারবো না দাদা, তবে প্রতিশোধ নেবে আরেকজন। তবে কথা ঠিক, যারা তোমাকে সাহায্য করে জোর করে আমাকে এখানে আমার মুখে মদ ভেঙে দিয়েছে, সেই সব অর্থ আমি সমাজ আমি সহজে ছেড়ে দেবো না দাদা, সহজে ছেড়ে দেবো না, সহজে ছেড়ে দেবো না। একটা করে সিঁড়ি ভেঙে আমি অনেক 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 উপরে উঠে গেছি। বাকি আছে মাত্র একটা, সেই সিঁড়িতে ওঠার জন্য আমি পা তুলেছি। চলে আসবে। কিন্তু কিন্তু এই বন্যাকে নয়। আমি তো তাই বলছিলাম না, কিন্তু অনুপম বললো আবার কেন আবার কেন তুমি ওর নামটা করছো বলো তো? আমি তোমাকে কতবার বলছি ওর নামটা আমি সহ্য করতে পারি না। ঠিক বলেছে বন্যা, আমার অপদার্থ স্বামীর নাম মুখে বলাও মহাপাপ। তুমি অন্য কথা বলো। শুনতে চাই তুমি বলো তুমি এতদিন বিয়ে করোনি কেন? হচ্ছে না বলে। কিরকম মেয়ে তোমার দরকার? এই ধরো যদি বলি তোমাকে, কি? না মানে আমি তো তোমার মতো একটা সুন্দরী শিক্ষিতা আলট্রা মডার্ন মেয়ে, যে আমার সঙ্গে সমানভাবে পা ফেলিয়ে চলবে। যেমন ধরো হোটেলে যাবে, কথাবার্তায় পোশাক পরিচ্ছন্দে আধুনিকতা রুচির পরিচয় দেবে। সত্যি তোমার উচিত প্রশংসা করি।
মেয়েদের ওল্ড ফ্যাশনটাকে না আমি একদম টলারেট করতে পারি না। কপালে এক গাদা সিঁদুর পরে মাথায় এক হাত ঘুমটা টেনে নেকা নেকা সুরে কথা বললে আমার কেমন একটা হেডেক হয়। সত্যি তুমি যা বলেছো, ওই এই আধুনিক সভ্যতাকে ভুলেছে, ওই ওল্ড কালচারকে বিজয়কে ভালোবাসে, সেসব মেয়েকে আমি একদম পছন্দ করি না। কিন্তু তাছাড়া বাংলাদেশে তো আরো অনেক মেয়ে আছে, তাদের মধ্যে কি কাউকে পছন্দ হয়নি? হ্যাঁ, একটা মেয়েকে পছন্দ হয়েছে। তবে সে কি তোমাকে পছন্দ করছে না? না, ঠিক তা নয়। তবে 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 আমি বলছি, তবে জানো যদি এমন কি চায়, তবে কেন সইয়া তুমি কাকু বাজাইয়া রাখো আজ রাতে এমন কি চায়, তবে কেন সইয়া তুমি কাকু বাজাইয়া আপনার আদরের কন্যা বন্যা আর সঙ্গে আছে কালকের ঘেরা। আমি ওদের এখন চলুন একটু আড়ালে গিয়ে বসে আরো ভালো যাতায়াত করে নিই। সত্যি সত্যি ধরে দাও। আমার ওটা একদম তুমি হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো। ওটা লস, দেখো ওটা লস। এই চানাচুরওয়ালা, এক প্যাকেট চানাচুর দাও তো। এই চানাচুরওয়ালা, এক প্যাকেট চানাচুর দাও তো। কে কে তোমার বৌমা? আমি তোমার বৌমা নই। আমি সাবিনা, আমি তোমার বৌমা নই। কে আবার আবার তুমি আমার বৌমা বললে? আমি বলছি না আমি তোমার বৌমা নই। ধরে দাও, আমি হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ড্রিঙ্ক করছি, তারপর না হয় যে লঞ্চে উঠবো। হোটেলে যাই ওই বড় পুরুষের সঙ্গে নাচগান করে বেড়াই। বৌমা, বৌমা, বামর হয়ে কান ধরে সব। আমি কি দেখলাম, আমি কি শুনলাম? আবার ঘরের বউ বাইরে যাই, মদ খেয়ে বড় পুরুষের সঙ্গে ঘুরে বেড়াই। ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি নিজের অপমানকে গ্রাহ্য করিনি, দারিদ্রতার ভেঙে পড়িনি।
ভাবছি তুই আমার মাথায় যেন আগুন জ্বলছে, দেহের সমস্ত শিরা উপশিরা এক থেকে দপ দপ করে আসছে। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আসল পরীক্ষা আমি কঙ্কন, কঙ্কন, সেই দিন তো তোমায় দেখলাম মানুষ বিক্রি করতে, আজ আবার শিল মানুষ করতে পারিয়েছো। আমি বহুরূপী এরপর তোমার স্বাস্থ্য পরীক্ষার অবস্থা তোমার মধ্যে সঙ্গ তার মালিক করে তাদের আমি দেখাতে চাই। কঙ্কন, কঙ্কন, তুমি আমি দেখলাম ওরা তোমার মারলো, তোমার কি একটু ব্যথা হয়নি? না না কঙ্কন, ব্যথা লাগেনি। দেখি ওই জানমা ধীরাজ বাবু আপনাকে এতজন চল মেরে দিয়ে গেল আর পয়সা লাগেনি? রাত করবো না, কঠিন বাস্তবের সঙ্গেই উচ্চ করে যারা মাথা উঁচু করে থাকতে চায় অত সহজে তাদের ব্যথা লাগে না দিগন্ত। কিন্তু আজ বোধ হয় আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না দিগন্ত। আমি চোখের উপর আচ্ছা দেখলাম, ভগবান, তুমি আমার একটা হাত একটা চোখ নিয়েছ, এমনকি সোজায় সোনার ক্ষমতাটুকু ফেলে দিয়েছ, তবু আমি ভেঙে পড়িনি। শুধু একটা কথা বলো, কেন তুমি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছ? কেন তোমার আগুনকে এত অনিয়ম, এত উচ্ছৃঙ্খলতা? ভগবানের কাছে অভিযোগ করছে, শুনবে না শুনবে না। সে যে এখন ধনীর দাঁড়াও তাই তো কিছুগুলো মোটার দাঁড়াবো পৃথিবীর ভাগ ছেড়ে দিয়ে স্বর্গে বসে উর্বশী মেনকা আর তিলক তোমাকে নিয়ে তিনি মশগুল হয়ে আছে। তুমি ঠিকই বলেছো দিগন্ত ভাই, তুমি ঠিকই বলেছো। কিছুতেই আমি ঢুকতে যাবো না। উত্তেজিত হবে না বাবা, উত্তেজিত হবে না। আজ ভালো করে ভেবে দেখুন, আজ যদি ওকে বাড়িতে ঢুকতে না দেন তাহলে কালে ও ফিরে সঙ্গে ঘর বলবে আর লোকের মুখে মুখে প্রচার হবে আমাদের। তখন আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখছে। পুরোই মিশে যাবে আমাদের বংশ মর্যাদা। যারা ওই বংশের মুখে কালি দিতে দ্বিধা করে না, তাদের মুখে কোনো আটকাই না। এমনকি আমি এখন বুঝেছি, আমার স্ত্রীর বাবা একটা কথা বলতে চুকেছিল, কিন্তু জানো নিজের নামটাকে ভুল করে উল্টা শাসন করে দিয়েছি। তাই প্রতিমা আপনাকে যে কথা বলতে পারে বাবা, সেটা আমায় বলেছি। কারণ প্রতিমা তার বন্যা ধীরাজ গোপনে যেসব কথা বলা বলে কি বলেছিলেন? প্রতিমা শুনেছি সম্পত্তি ভাগ হলে পণ্য তার অংশ নিয়ে ফেরত সঙ্গে ঘর করতে চায়। আমি সে কিছুতেই তাকে আমি শাস্তি শোকে দেবো না। আমি সেই সমস্ত সম্পত্তি, আমি তোমাকে সমস্ত সম্পত্তি লিখে দেবো। এই ব্যবস্থায় আমি করে দিয়ে যাবো বাবা। আমার সেই সিদ্ধান্ত, আমার মুখের দিকে যারা চাই না, আমার বংশবুদ্ধ থেকে যারা ধোলা দেয়, তাদের আমি এতটুকু তাদের জন্য আমি করুণা করবো না। আপনার ইচ্ছা আমি বয়াটা দেবো না বাবা, তবে হ্যাঁ চৈত্রের সংশোধন করে যে আমার কাছে ফিরে আসবে, আমি তাকে তার অংশ বুঝিয়ে আলাদা করবো। তোমার মতো
চাই না বাবা, সম্পত্তির চেয়ে বড় জিনিস আপনার আশীর্বাদ। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি প্রমাণ তপ, পিতা হি পৃথিবী পণ্যে সর্বদেবতা। তোমার মতো যদি এই ছেলে পাওয়া যায়, সে তো আমার মতো ভাগ্যবান। আমি তাহলে আরো 10 বছর বাঁচতাম। তোমার মতো ছেলে এই পৃথিবীতে হয়তো আর হয় না। আমি যে তোমার মতো ছেলে আমি বাবা হতে পেরেছি, তার জন্য আমি ধন্য। বাবা, বাবা, আমার মাথা যেমন খুশি, বাবা। আমার মাথাটা খুশি, আমার শরীরটা টলটল করছে। আমি পাচ্ছি না। হরি 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 আমার আজ আমার সমস্ত সম্পত্তির ভাগ দিতে হবে না। কেউ ওর সম্পত্তির ভাগ নিত এগিয়ে আসবে না। আমার কেউ কর্তৃপক্ষ থাকবে না। আমি আসবে, এক এক করে সকলে আমার হাতের মুঠোয় আসবে, আর আমি এক এক করে সকলকে শেষ করে দিয়ে প্রাণ ভয়ে হাসবো। কি সংবাদ গিয়েছিলে? তুই দেখে এলে তাই নাকি? আচ্ছা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। করে দিন কাটিয়ে দিচ্ছিলাম, মাঝখান থেকে উড়োবেলাকে আশ্রয় দিয়ে আচ্ছা ঝামেলায় পড়লাম রে বাবা। যাই হোক, আজ এই সন্ধান নাও, কারণ ওর সন্ধান নাও। আরে বাবা, এসব কাজ কি আমার পোষায়? তবে এই কথাটা ঠিক, এবার রূপনগরকে আগাছাকে বিদায় দিতে হবে। সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর মেয়েটাকে ছুরি মেরে মেরে ফেললো। আরে না 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 বাবা, আর আমি ও পাড়া যাচ্ছি না। যদি কেউ বদমাইশি করে বলে দেয়, আমি এই রোজ মিসলাইটের বাড়ি যেতাম, তাহলে পুলিশ সকলের আগে আমায় অ্যারেস্ট করবে। কিন্তু কে কে মানলো? তার প্রাণে কি একটু মায়া দয়া নেই? ও দুঃখের আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি কিছুদিন মিসলাইট বেঁচে থাকতো, তাহলে আমি আর অনেক কিছু বাগিয়ে নিতে পারতাম। সে কথা ঠিক। আচ্ছা, আমি 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 চোরের উপর পাট পাট, তুমি চোর, আমি পাট পাট। চুপ কর ছোট লোক। কি বললেন? দাদা বলেছেন মশাই, আমি 1 নম্বরে ছোট লোক। মেয়েদের দালালি করে আপনার মতো ভদ্রলোক হচ্ছে অনেক ভালো। 420 আস্তে 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 কথা বললেন মশাই, কারণ মিসলাইটের মতো আপনারা জীবনে অন্ধকার নেমে আসছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মিসলাইটকে তাহলে তুই ফোন করেছিস? আমি তোকে পুলিশে ধরিয়ে দিচ্ছি।
লেগে পড়েছে বড় বউ। কাজগুলো কি লেগে পড়ে কি আছে? কি দেখলে? আমি কি শুনলাম? কি দেখলে তুমি? কালকে তুমি ঘুমের ঘরে চুরি করেছি, তুমি অনেকবার করেছো বড় বউ। এ আমি কি দেখলাম? এ আমি কি শুনলাম? বলো তুমি কি দেখেছো? যার জন্য কাল থেকে তোমার মনে এত অশান্তির ঝড় বইছে। বলো বলো কি দেখেছো? না বড় বউ, তা আমি বলতে পারবো না। আমি বিষ বাজার করবো, তার মুখে দিতে পারবো না বড় বউ। এই তুমি চলে যাও বড় বউ, আমাকে তাড়াতাড়ি বিক্রি করতে যেতে দাও। কেন? কেন তুমি এমন করছো? একই আমি অনচ্ছন্ন রাতে ঘুমোতে পারি না, মুখে ভাত তুলতে পারি না। আর তুমি যদি আমার করো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? যে অনু ছোটবেলা থেকে আমাকে ছেড়ে চলে থাকেনি, আমি তাকে পাশে বসিয়ে না করলে তার খুশি হতো না। জানি না সে কোথায় আছে, কেমন আছে, কেমন ভাবে সে আছে, কবে সে আমাদের কাছে ফিরে আসবে। কেঁদো না, কেঁদো না বড় বউ, কেঁদো না। আমি বলছি, কোনো তার অপমানের প্রতিশোধ নিয়ে, আমার অপমানের প্রতিশোধ নিয়ে, আমার কাছে ফিরে আসবে। সে ফিরে আসবে, কিন্তু এখনো কেন ফিরে আসছে না? বলে না, সে কেন কবে ফিরে আসবে বলো। এই অবস্থায় কে যেন ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে পিয়ন এসেছে। হ্যাঁ, কে যেন বলছে। হ্যাঁ, চিঠি চিঠি বলে কে যেন চিঠি বলে কি কার করছে। ওই তো চিঠি নিয়ে দিকে আসছে। কেঁদো না, অন্য আমাদের ঠিক চিঠি দেবে, ঠিক চিঠি দেবে। দেখি, কি বলবো? আপনার নামে একটা চিঠি আর কিছু টাকা পাঠিয়ে দিয়েছে আমার হাত দিয়ে। এই দেখি, এই আমার অনুর হাতের লেখা। অনু চিঠিটা দিয়েছে। হ্যাঁ, বড় বউ, হ্যাঁ। অনু লিখেছে। আচ্ছা দীপক, অনু এখন কোথায় আছে বলতে পারিস? বলতে নিষেধ। কেমন আছিস রে? খুব ভালো আছে, তার জন্য কোনো চিন্তা করবে না। সময় হয়ে সে আপনাদের কাছে ফিরে আসবে। দীপঙ্কর, চলে গেল। বড় বউ, বড় বউ, আনন্দে আজ আমার নাচ সৃষ্টি করছে বড় বউ। অনু আমাদের চিঠি দিয়েছে। অনু আমাদের থামো তো, দাও চিঠি দাও। আগে আমি পড়ে দেখি। না, আগে আমি পড়ি, তারপর তুমি। জোরে জোরে পড়ো কিন্তু যারা শুনতে পায়। হ্যাঁ শুনবে? বলো। শোনো বড় বউ, শোনো। শোনো, বলো অনু লিখেছে। কি লিখেছে গো? শ্রী চরণে সুদাদা ও বদি, প্রথমে তোমরা আমার ভক্তিপূর্ণ প্রণাম নাও। তোমাদের আশীর্বাদে আমি রাজেন্দ্র নায়ের বোসের উপর প্রতিশোধ দিয়েছি। সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত করেছি যে আমি চোর নই। ষড়যন্ত্র করে আমাকে চোর বদনাম থেকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়েছিল। আমি বলিনি বড় বউ, আমাকে একটা হ্যাস্টনের কাণ্ড না করে ছাড়বে না। তোর ভাই নাই বড় বউ, আমার ভাই, কম্পাস পুরো ভাই। তুমি বক করবে না চিঠিটা পড়বে? শোনো বড় বউ, আমি ভালো আছি। ও তোমরা ভালো আছো তো? আমার তোমাদের দুঃখের দিন আর থাকবে না। আপাতত কিছু টাকা পাঠালাম, প্রণাম নিও। এটি তোমাদের অনু। তোমাকে রাখতে দেখলি বড় বউ, বিদেশ ভুলিয়ে থাকে, টাকা না পাঠালে চলতো না। ওরে মিছি রাগ করছো কেন? এখানে অনেক টাকা দরকার। ওরে মিছি রাগ করছো কেন? তোমার চিকিৎসার জন্য তো টাকা পাঠিয়েছে, ভালোই তো করেছি। খবরদার বড় বউ, ওই কোথাও মুখে আনবেন না। কত কষ্ট পয়সা তুমি পাঠিয়ে
আছি বলছো 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 কি বড় বউ? সামান্য একটা ওষুধ করছি বলে আর ভালো হয়ে যাবে, তা আপনি টাকা খরচ করা কি আছে? ছোট বড় বউ, এই টাকাগুলো রেখে দাও, আর কালই সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করবো। আর ওর ফিরে নেই, আমি তার ধুমধাম করে গিয়ে দেবো। কি কি- কি বলে তুমি কি বলে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি বড় বউ। আমি আমি নিজে যা দেখলাম, যা চোখে আমি দেখলাম, কি দেখলে বলো কি দেখলে আজ তোমাকে বলতে হবে তুমি কি দেখেছো কি শুনেছো দোহাই তোমায় বড় বউ, ওই অনুরোধ তুমি আমার কাছে করো না। আমি কি কথা বলতে পারবো না বড় বউ। বলতেই যদি না পারবে আমাকে তাহলে যা দেখেছো যা শুনেছো আজ থেকে মন থেকে সেসব কথা তুমি ভুলে যাও পাচ্ছি না বড় বউ, কিছুতেই পাচ্ছি না। আমি যতবারই ভোলার চেষ্টা করি, ততবারই চোখের সামনে ভেসে ভেসে কুচ্ছির দৃশ্য, আর মনের মধ্যে মসুর দিয়ে স্মরণ করিয়ে যায় সেই বিষে ভোলা। আবার আবার কম্প দিয়ে জ্বরটা আসছে বড় বউ। চলো চলো ঘরে চলো বিশ্রাম নেবে চলো চলো বলছি চলো না না না, আমি শুভ না, তুমি আমার ছেলে বড় বউ, আমার সময় হয়ে যাচ্ছে, এখনই আমাকে যেতে হবে। হাত ধরে নিলে কেন বড় বউ, ছেড়ে দাও। কেন কেন অমন করছো একে একে তোমার শরীর খারাপ তারপর ভালো মন্দ কিছু পেটে যাচ্ছে না এই অবস্থায় তুমি বাইরে গেলে অসুখটা যে আরো বেড়ে যাবে গো বেড়ে যাবে মারুক বড় বউ, মারুক, তবু আমি যাবো। না না তোমাকে আমি যেতে দেবো না যেও না তুমি যেও না 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 না, ছেড়ে দাও বড় বউ, আমি যাবো, আমি যাবো, আমার টাকা চাই, ওদের বিয়ে দিতে হবে, অনেক টাকা দরকার, টাকা চাই। ওই তো স্কুলের ঘন্টা বেজে গেছে, ছেলেটা এখনই চারজন কিনতে আসবে। আমি আসছি বড় বউ, আমি আসছি বড় বউ। তুমি আমার করে পড়ে গেলে কেন ভগবান তুমি আমার কপাল বাঁধলো ওগো ওগো তুমি কথা বলো কথা বলো কথা বলো গেছে রঙিন স্বপ্ন আবার ভেঙে গেছে মানুষকে অমানুষ করার রঙিন নেশা আবার কেটে গেছে তাই তো আজ আমি বাস্তবে এসে দেখছি এই সংসার কত সুন্দর কত পবিত্র কিন্তু সারা জীবন যে পাপ আমি করেছি তার শাস্তি যে আমায় ভোগ করতেই হবে তাই তো আমি এই কঠিন নিবারণ ভুগছি যন্ত্রণা
কে? ও ও অনন্যা। আমি নাও ওষুধটা খেয়ে নেবে ওষুধটা খেয়ে নেবে এখন তুই আমার মুখে ওষুধের বোতল তুলে ভর্তি পাচ্ছ যে তোমায় বঞ্চনা করেছে, তাকে তোমার ওষুধের স্মৃতি তুলে ধরতে তোমার ঘৃণা হচ্ছে না? না গো না, আমি যে কাজ দিয়ে কাঞ্চন পেয়েছি, সব কিছু হারিয়ে আমি যে তোমাকে একান্ত আপন করে পেয়েছি, আর এটাই যে আমার পরম পাওয়া, এটাই যে আমার গর্ব। অনন্যা, না ওষুধটা খেয়ে না। বৃথা চেষ্টা, এ ওষুধে আর ভালো হবে না অনন্যা। এই যে কঠিন রোগ, লিভার হ্যাপসিস যন্ত্রণা, কিন্তু অপারেশনেরই প্রয়োজন, আর তাকে চাই অনেক অনেক টাকা। অনেক টাকা? টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে। আমি সব ব্যবস্থা করেছি। তুমি কি ব্যবস্থা করছি না বাবা? বাইরের ঘরে ধনপতি সেটকে বসিয়ে রেখেছি, দলিলপত্র সই করে রেখেছি, দাদাকে সই করে দিলেই হবে। তার মানে তুমি এই বাড়ি বিক্রি করে দাদা চিকিৎসা করাতে চায়। কি তুই বাড়ি বিক্রি করে আমার চিকিৎসা করাবি ভাই? কিন্তু এই বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কোথায়? রামায়ণে আছে না, রামের জন্য লক্ষণ কতই না কষ্ট করেছে, আর আমি তোমার জন্য এইটুকু কষ্ট সহ্য করতে পারবো না? কি বলো বৌদি? আমি আর কি বলবো ভাই, গর্বে যে আমার বুকটা 10 হাত খুলে যাচ্ছে। জানি না কত জন্মের পুণ্য লাভের ফলে আমি তোমার মতো একটা ভাই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেক পূর্ণ করেছিলে। নইলে কি চোখের জল সম্বল হয়? ওই সব কথা বাদ দাও, দাদাকে নিয়ে এসো বাইরের ঘরে, একটা সই করতে হবে। না, আমি সই করবো না। সই করবে না? না না না, ওই ধনপতি সে এক এক করে আমার সব কিছু কেড়ে নিয়েছে, বাকি আছে সম্বলটুকু, এই বাড়িখানা আর এই প্রত্যেক বাড়িখানা নেবার জন্য সে যে ওত পেতে বসেছিল, তাই তো আজ সুযোগ পেয়ে সেটা নিতে ছুটে এসেছে। চুপ করো, এই যন্ত্রণায় তোমাকে আর বেশি কথা বলতে হবে না। আমাদের চাই এছাড়া কোনো উপায় নেই। তোমাকে বাঁচাতে প্রয়োজন হলে আমি রাস্তা বিক্রি করবো, তাতে যে আমার অপমান হবে না। তবুও আমি আমার সিঁড়ি রক্ষা করতে আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। শুনছো দাদা, বৌদি কি বলছে শুনছো? এমন স্ত্রীকে অবহেলা করো তুমি কিনা? সেই যন্ত্রণাটা আবার সেই যন্ত্রণাটা আরম্ভ হলো। শান্ত আমায় একখানা কাগজ কলম এনে দে ভাই। কেন তুমি সই করবে না, আমি যে উপন্যাস জানিস, এই উপন্যাসের নায়ক কে হবে জানিস? ওই স্বর্গগ্রাসী আগুন, আর নায়িকা সেই আগুনে তিল হয়ে যাওয়া সংসারময়ী সুগন্ধ ছড়িয়ে বেড়া এই সেই দুঃখী অনন্যা। আমায় কাগজ কলম এনে দে ভাই। তুমি চুপ করো, এই যন্ত্রণার ভিতরে এত কথা বলো না। ওকে ফিরিয়ে দে শান্ত, ফিরিয়ে দে। ওই ধনপতি সে আমার সব কিছু কেড়ে নিয়েছে, আর সে সম্বলটুকু কেড়ে নেওয়ার জন্য খোঁজে ছিল। তাই তো আজ সুযোগ পেয়ে নিতে
করতে এসেছে শান্ত। না না না, আমি বলবো তবে আমি দলিলে সই করবো না। আমি যে তোদের ওই দলিলে সই করে দিই নিরাশ পারবো না ভাই, পারবো না। বৌদি, দাদাজি কিছুতেই সই করতে রাজি হচ্ছে না। না হলে আর কি বলবো ভাই, তুমি বরং ওই শেষটিকে বাড়ি ফিরিয়ে দাও। আমি বরং শেষ চেষ্টা করতে একবার বাপের বাড়ি যাবো, গিয়ে পর্দার সামনে দাঁড়াবো, তারপর আমিও দেখবো পর্দা আমাকে কি করে ফিরিয়ে দেয়। জানিস শান্ত, আজ আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে তোমাদের মাঝখানে বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, মানবের সুখে দুঃখে গাছিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি, অমর আলোয় তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলিবে বলি সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটায় আছে মুখে নিয়ে ফুল, তারপরে হয় ফেলে দিও যদি সে ফুল শুকায়। আমি আর পারছি না শান্ত, আমি আর পারছি না। দাদাজি কিছুতেই সই করতে রাজি হলো না। না হলে আর কি বলবো বলো, আমি শেষ চেষ্টা করতে বাপের বাড়ি যাবো, গিয়ে পর্দার মুখের সামনে দাঁড়াবো, তারপর আমিও দেখবো পর্দা আমাকে কি করে ফিরিয়ে দেয়। যদি তোমাকে অপমান করে, ভাই সাগরে পেতেছে শয্যা, শিশিরে কি বা ভয়, সমস্ত অপমানকে আমি ধুলোর মতো ছেড়ে দেবো, তবু অপমানের ভয়ে আমি ঘরের কোণে মুখ বুজে চুপটি করে বসে থাকতে পারবো না ভাই। বৌদি, তুমি মরো, তুমি মরো। এই দুনিয়ায় যারা তো সহ্য শক্তি, তার এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়। তুমি মরো বৌদি, তুমি মরো বৌদি, তুমি মরো। না 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 ভাই না, এখন আমার মরলে চলবে না, আমি তো আমার জীবন যুদ্ধে জয়ী হয়েছি। তাই তো সেই সুখটাকে সম্পূর্ণভাবে উপভোগ করা না পর্যন্ত আমি যে মরতে পারবো না। কিন্তু আমার যে এখন অনেক টাকা দরকার, ওর চিকিৎসার জন্য আমার যে অনেক অনেক টাকার দরকার। কে দেবে আমাকে এতগুলো টাকা, কে দেবে? ভাবতে হবে না বোন, টাকার জন্য যদি দরকার হয় আমি পরের মাথায় লাঠি মারবো। তুমি অতনুক আমি বিনা চিকিৎসায় কিছুতেই মরতে দেবো না। ছোটদা তুমি? হ্যাঁ রে বোন, বছরে জবে দুয়ারে কাটা দিয়ে তুই যে দাদার কপালে পায়ে ফোঁটা দিয়েছি, আমি যে সেই তোর দাদা রে। আমার যদি সামান্য কষ্টের বিনিময়ে আমি যদি তোর স্মৃতির চির উজ্জ্বল করে রাখতে পারি, এটাই হলো আমার যত বড় সান্ত্বনা। তুমি এতগুলো টাকা কোথায় পাবে ছোটদা? তুমি তো চাকরি করো না। কাঁদছিস পুকুরি, আর কান্না নয়,
প্রতিটি প্যারান আমার সাকসেসফুল হয়েছে। এক এক করে আমি সকলকে দূরে সরিয়ে দিয়েছি। বাকি আছে শুধু বন্যা। সে এখনো জানে না যে চোরাবালির উপর প্রাসাদ গড়ার স্বপ্ন দেখছি। যখন জানবে তখন কি অনন্যা, তুই হঠাৎ হ্যাঁ বর্দা, বিশেষ বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি তো সব জানো বলো, আমি তো চিঠি দিয়ে তোমাকে সবকিছু জানিয়েছি। অত অসুখের কথা তো। লিভার অ্যাক্সেসের যন্ত্রণায় ও যে প্রতিক্ষণে মৃত্যুর বিভীষিকা চোখের সামনে দেখছি। ডাক্তার বলেছি অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তাই আমি তোমার কাছে এসেছি। দয়া করে তুমি আমাকে কিছু টাকা দাও বর্দা। টাকা? একটা মাথার জোয়ারি চোদ্দোরে চিকিৎসা নামের দেবো টাকা। বর্দা তাছাড়া যে মরছি না না বর্দা না, ও কথা তুমি বলো না। আমি জগতে সহ্য করতে পারবো না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি দাদা। সতী যেমন মহাদেবের অপমানে দেহত্যাগ করেছিল, তেমন আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি আমাকে ভিক্ষা দাও দাদা। আমাকে কিছু টাকা ভিক্ষের পয়সায় সবু মালিক কেনা যায় না, কিন্তু মরমুখ রোগীকে বাঁচানো যায় না। তুই ফিরে যাও না। তুমি আমাকে টাকা ভিক্ষে দেবে না বর্দা? বেশ বর্দা বেশ, তোমার দয়ার কোনো প্রয়োজন নেই বর্দা। আমি আবার আমার অসুস্থ স্বামীর কাছে ফিরে যাচ্ছি। যদি প্রয়োজন হয় আমি রাস্তায় ভিক্ষে করে আমার স্বামীকে বাঁচাবো। আর তা যদি না পারি, তাহলে আমার স্বামীর মৃত্যুর আগে আমি নিজে বিষকে আত্মহত্যা করবো। তবে তোমার এই রাজপ্রাসাদে আমি রাজপক্ষীতে কোনোদিন আসবো না বর্দা, কোনোদিন আসবো না। আজ যখন এসেছো তখন তো অজুহাতে আর ফিরে দিতে পারি না ভাই। বৌদি, তুমি আমাকে টাকা দেবে বৌদি? আমাকে টাকা দেবে? টাকা আমি কোথায় পাবো ভাই? আমার কাছে টাকা নেই। তার চেয়ে এই গয়নার বাক্সটা নিয়ে যাও, এগুলো বিক্রি করে তুমি তোমার স্বামীর চিকিৎসা করিও। কি হলো? গয়নার কথা শুনে অমন রেখে দিলে? ভয় নেই, এগুলো তোমার যা গয়না নয়। এই গয়না আমার বাপের বাড়ি থেকে আমার বাবা আমাকে দিয়েছে। তাই এই গয়নার প্রতি তোমার চেয়ে আমার অধিকার অনেক বেশি। তুমি আমার স্বামীকে বাঁচানোর জন্য তোমার গায়ের গয়নাগুলো? আপনি কি হয়েছে ভাই? এই গয়নাগুলো তো সিন্ধুকেই পরে থাকতো। তার চেয়ে এগুলো দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা করাও, তাহলে ঠিক আমিও ধন্য হবে আর এই গয়নাগুলোও ধন্য হবে ভাই। কিন্তু কোনো কিন্তু নয়, যাও ভাই, মেয়েদের কাছে স্বামী সবকিছু। সেই স্বামীর জন্য তুমি যদি এইটুকু করো, তাহলে তোমার পূর্ণ হবে ভাই, পূর্ণ হবে। কি বলেছে আমি তোমাকে কৃতজ্ঞতা জানাবো, আমি তো ভেবে পাচ্ছি না। তোমার ভালোবাসার জন্য আজ আমার স্বামী আমার প্রাণ ফিরে পাবে। আমি তোমার এই ভালোবাসা নিয়ে কোনোদিনও শোধ করতে পারবো না বৌদি। শুধু তোমার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করবো, তোমার সিঁদুর যেন চির অক্ষয় হয় বৌদি, চির অক্ষয়। শুনলে তো কথাগুলো? যে বোনকে একটু আপনি তুমি পড়ে যেতে বলছি, ওই উনি সব ছিলেন। আর সেই বোনে তোমার দিকে ভাবনা করে গেল। এত সদা হলো কি করে যে আমার সামনে তুমি অপরাধগুলো করে দিয়ে দিলে? এই গয়নাগুলো দিয়ে আমি কোনো অন্যায় করিনি। তুমি যদি ওই বন্যার উশৃঙ্খলের পথে এগিয়ে দিতে হাজার অত্যাচারে টাকা খরচ করতে পারো, তাহলে আমিও অনন্যার স্বামীর চিকিৎসার জন্য ওই গয়নাগুলো দিয়ে কোনো ভুল করিনি। অন্যায় করে আবার মুখে পড়ে অর্থকর্ক করছো। না, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করছো তুমি, শুধু অন্যায় নয়, পাপ করেছো তুমি। তোমার সম্পত্তি থেকে দু ভাই বোনকে বঞ্চিত করেছো। একটা কথা বললে এখনই আমার তোমার বড় টিপে
গেছিলাম। কি সংবাদ দিলেন? অমূল্য গাঙ্গুলি এইমাত্র রূপনগর থেকে ফিরে এসেছে। ইনকাম ট্যাক্স অফিসার সমস্ত টাকা রিফিউজ করেছে। সে কি সমস্ত টাকা রিফিউজ করেছে? শুধু তাই নয়, সমস্ত খাতাপত্র ওই ইনকাম ট্যাক্স অফিসে আটকে রেখেছে। ও কি কইছে সমাজ ধরে ওই নগর কেন ঠিক মতো করে রাখতে পারেনি? আমিও অমূল্য গাঙ্গুলির কাছে তাই কৈফত দিয়েছিলাম। কি বলেন তিনি? তিনি বললেন এমন একটা যে হয়ে যাবে সে কখনো ভাবতেই পারেনি। ভাবতে না পারার জন্য তো আমাকে প্রতি লক্ষিকায় ইনকাম ট্যাক্স জমা দিতে হবে। নইলে কাকে বলবে যে? ও আমি যতই ভাবছি তো ভাই না 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 আমি এবার শেষ দেবো টাকা বলতে মুসলিম না আর যত টাকা রিফিউজ করছে তার দ্বিগুণ চতুর্গুণ করে দেবো। তবে তো রাজি না হয়। আমার একটা কথা আছে। হ্যাঁ কি কথা দিরাজ? বন্যার সঙ্গে আমার বন্যা? ও হ্যাঁ শোনো দিরাজ, বন্যার সঙ্গে তোমার বিয়ে হবে না। এতদিন ধরে যে তুমি বলে এসেছো বন্যা আমাকে বিয়ে করতে রাজি আছে, তুমি তাকে রাজি করিয়েছো, সেসব কি তাহলে সব মিথ্যে? হ্যাঁ এতদিন কোথায় যে তুমি বুঝতে পারি কেন বেদা, তাই ভেবে আমি ভীষণ আশ্চর্য করছি। শুধু তোমাকে দিয়ে আমার কাজ করি না জন্য বন্যার সঙ্গে অবাধ মেলামেলার সুযোগ করে দিয়েছিলাম মাত্র। এতদিন তাহলে আমি শুধু মরিচিকার পিছনে হ্যাঁ দিরা তুমি যেতে পারনি কেন ভাই? তুমি তো জানো সবসময় আমি স্বার্থ ছড়া কাজ করি না। তাই তো তোমার কাজকর্ম দেখে আমি অবাক। এই তাহলে কি তোমার শেষ কথা? দুঃখ করো না দাদা, এই তো হবি আমি আগে থেকেই জানতাম। মরিচিকায় মানুষ মায়ের মানুষকে শুধু শেষ করে দেয়, তাকে পিছু টেনে নেয়, কিন্তু পিপাসা কোনোদিনই মেটাতে পারে না। তুমি অনেক উপরে উঠতে চেয়েছিলে দাদা, তাই পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে। এখন যাও, নইলে হয়তো তোমাকে অপমান করে বসবে। আচ্ছা আচ্ছা, আজ আমি চলে যাচ্ছি, তবে কথাটা আমার মনে থাকবে। ভাই, ভাই। মনে রেখে কোনো লাভ নেই বিরাট, কারণ সব গোড়া ঘাট বেঁধে আমি তোকে সরিয়েছি। আগে ওই তারপর শত্রু শেষ কি করে করতে হয়। দাদা, আমি কি শুনছি বাবা নাকি আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, কিন্তু এই কথা জানি কোনো লাভ হতো না, কারণ বাবা তুমি একটা তাড়া করিয়েও দিতেন না। কেন কেন আমার অপরাধ কি? অপরাধ তোর উচ্ছৃঙ্খলতা বোন। শিক্ষকতা? হ্যাঁ বোন, তোর এই স্বাধীনভাবে চলাফেরা করা, রাজ্যের সঙ্গে নীলরঞ্জের মতো নদীঘাটের পার্কে ঘুরে বেড়ানো, এমনকি প্রতি রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফেরা, বাবা দেখেছিলেন, আবার দেখে বুঝছিলেন সম্পত্তি দিলে তুই 3 দিনেই উড়ে দিবি, তাই তোকে দিয়ে জানি আমি অবশ্য। আমি বুঝতে পেরেছি এসব তোমার চক্রান্ত। হ্যাঁ, তোমার চক্রান্ত। তুমি আমাকে কাছে তুলে মূল কাছে চাও না, তাই না? তাই তাই তুমি আমাকে ফাঁকি দিয়েছো। তুমি চাও, তুমি প্রমাণ চাও। জি 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 ঠাকুরজি, আরে 2 দিন আগে যে দাদার কথা বাস্তব বলে মনে করেছো, আজ আবার সেই দাদাকেই তুমি গালাগাল দিচ্ছ। সে দাদা আমাকে চক্রান্ত করে আমাকে ফাঁকি দেয়, তাকে গালাগাল দেবো না তো কি মাথায় করে রাখবে? সেই বুঝলে ঠাকুরজি, তবে বড্ড দেরি করে। বৌদি বৌদি বলবো না, আজ থেকে তুই আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারবি না। মানে ইচ্ছা মতো কাজ করবি না। মানে মানে তুমি কি বলতে চাও?
বিধবা বোন যেমন দুটো ভাতটা পড়েছে না ভাইয়ের বাড়িতে পড়ে থাকে ঠিক সেইরকম আমাকে তুমি ভাতের চুরি বাড়িতে পড়ে থাকতে হবে? শ্বশুর বাড়ি অপমান করে যারা বাপের বাড়িতে পড়ে থাকে তাদের যে এ কথাই শুনতে হয়। ঠাকুরজি, বৌদি, তাই বলছি, এখনো সময় আছে। এখনো তুমি তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। না, আমি মরবো তবু কিছুতে আমি ক্ষমা চাইবো না। সেটা তো আরো ভালো কথা। তবে যখন মরবে আমাকে জানিও, আমি দড়িটা এগিয়ে দেবো। এরপরেও যদি তুমি এই বাড়িতে পড়ে থাকো তাহলে তোমাকে আর ঠাকুরজি বলে না ডেকে তোমাকে শুধু আমি ছি বলে ডাকবো। একটু ছড়ে পৃথিবীটা উলট পালট হয়ে গেল। আমার মনে পিতা মেখে বিদ্যুৎ হলো। যে বাড়িতে আমি একদিন স্বাধীন ভেবে থেকেছি সেই বাড়িতে আমাকে তুমি বাতার জন্য পড়ে থাকতে হবে। যে বৌদির সাথে কথা বলতে আমি ঘৃণা করেছি সেই বৌদি আমাকে ছি বলে ডাকবে। শুধু ডাকবে না বন্যা, এরপর কাপড় কাচতে বাসন মাজতে তোমাকে এগিয়ে দেবে। মেথিলতা, আমার কথা সত্যি কিনা প্রমাণ পেয়েছো তো বন্যা? পেয়েছি পেয়েছি, কিন্তু এখন বলে আমি কি করবো? প্রতিশোধ নাও। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। নিশ্চিত যেমন ছলনা করে তোমাকে তোমার অংশ থেকে বঞ্চিত করেছে, তুমিও তো তার নামে কেস করে কিন্তু জলে বাস করে তো কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না। জলে কেন বাস করবে বন্যা? জলে কেন বাস করবে? তুমি এখান থেকে অনন্যার বাড়িতে চলে যাও। অনন্যার বাড়িতে? হ্যাঁ, অনন্যার বাড়িতে। নিশ্চিত এইভাবে ষড়যন্ত্র করে অনন্যাকে ফাঁকি দিয়েছে। তাই বলছি, দুই বোন একসঙ্গে চুক্তি করে তার নামে কেস করো, দেখবে সম্পত্তি তোমরা নিশ্চয়ই পাবে। আর তার জন্য তোমাদের যত রকম সাহায্য প্রয়োজন আমি তা করবো। কিন্তু তুমি প্রস্তুত তো? আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে তুমি তৈরি হয়ে বেরিয়ে আসো। আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি যাবো অনন্যার বাড়িতে। তারপর দুই বিলকুল আমার চক্রান্ত করে আমি দাদা দেবে কেস ফাইল করবো। তারপর তাকে বুঝিয়ে দেবো সেই যেমন ধনঞ্জয় চ্যাটার্জি ছেড়ে আর আমরাও তেমন ধনঞ্জয় চ্যাটার্জির দুই মেয়ে। হাতে পেয়ে ছেড়ে দেওয়া মানে কাজ মানব কি অসন্তুষ্ট হবে? আর মানব কি অসন্তুষ্ট হলে আমার টাকার সিন্ধুক সব খালি হয়ে যাবে। না না, এ বোকামি আমি কিছু করবো না। একদিকে চলবে মন্দির, অন্যদিকে চলবে আমার চুলায় কুম্বানি, আর হাত দিকে চলবে ছেলে আন্নানি। কোনো মানে হয়? আমাকে চিনতে পারছো না? আমি তোমার গুরুর গুরু এখানে কি চা পুজো দিতে এসছো? পেটা পড়ছে, গরমের খুব মতি হয়েছে দেখছি। না, আবার মন্দির খোলা হবে না। দেখছিস না ঘর আরম্ভ হয়েছে, খুলবে না তো? বেশ, খুলো না।
ভালোবাসি মদ, আর মদের কাছে মেয়ে না থাকলে মোটে জমে না। আমি দিব্যি করে বলতে পারি এই ত্রিশক্তির কবল ধারণ করলে অতরে স্বর্গে যাবে। চলে যাচ্ছিস যে? একটু দাঁড়াও দাদা, আমার এক বন্ধু মনের মধ্যে দাঁড়িয়ে আছে, তাকে ডেকে নিয়েছি। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ছেড়ে দাও। ছেড়ে না বাংলা, ছেড়ে না, বরং শক্ত করে ধরো। কোনো ভয় নেই, কেউ তোমায় ডিস্টার্ব করতে আসবে না। আমি তোমার পেছনে আছি। সে বিশেষত বাইরে জল ধরা আরম্ভ হয়েছে, ওই আওয়াজ কেউ শুনতে পাবে না। তাহলে কোনো ভয় নেই তো? না না না, কোনো ভয় নেই। আজ তুমি উদ্বোধন করো, কাল থেকে আমি নিত্য নতুন আয়োজন করব। চুপ করো, সাধুর বিষয়দান। তোমার তো অনন্যা একদিন আমাকে বাড়ি থেকে যাচ্ছা তার অপমান করেছে। সুযোগ পেলে তাকেও এখানে তুলে নিয়ে আসো। সবাই আমার নাম শ্রী শ্রী ভগবান দাস রামব্রহ্মচারী। এই, এখনো বুঝতে পারছো না বন্যা? জোর দেখিয়ে কোন ফল হবে না। এখন ভালোই ভালোই আমার কোথায় রাজি হয়ে যাও। তবু অনিত্যময় মতো লম্পটের কাছে নিজের ইজ্জত কিছুতেই বিক্রি করে দেব না। যে নিজের স্বামীকে অস্বীকার করে, হাসুরকে যে চিনতে পারে না, পর পুরুষের হাত ধরে সে ঘুরে বেড়াতে, হোটেলে যেতে একটু সম্মানে বাঁধে না, তার আবার ইজ্জতের বাড়ায়। তুমি আমার কাজিরাজ, আমি স্বাধীন আমি, তাই স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসি, তাই তোমার সঙ্গে আমি চলাফেরা করছি। তাই বলে কোনো পুরুষের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিই নেই, আর কোনোদিন দেবও না। এতদিন যা হয়নি, আজ তাই হবে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? তোমার দাদা এতদিন আমাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তোমাকে সামনে শিকন্ডি দাঁড় করিয়ে আমাকে দিয়েছি যুদ্ধে জয়ী হয়েছে। তাই তাই সেই সত্যিটা তুমি অনন্যের বাড়ির নাম করে তুমি আমাকে তুলে আনবে, আমি কখনো ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি বন্যা যে আমার এতদিনের চাওয়া পাওয়া এইভাবে ব্যর্থ হয়ে যাবে। তাই আজ আমি জানোয়ার, আরে একবারে যখন জানোয়ার চেয়েছি, আমার এই জানোয়ারকে জাগিয়ে তুলেছে তোমার ওই জ্বালাময়ী রূপ। তাই তুমি চলে পড়ে ছাই হয়ে যাবে, তবু তবু কিছুতে তুমি এই রূপের সুধা পান করতে পারবে না। সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। লম্পট, আগে তো আমি লম্পট ছিলাম না বন্যা, আগে আমি লম্পট ছিলাম না, কিন্তু তুমি তুমি আর তোমার দাদা মিলে আমাকে লম্পট চাইতে বাধ্য হয়েছো। তাই একবার যখন লম্পট চেয়েছি তখন 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 দেখবো এর শেষ কোথায়, তখন দেখবো এর শেষ কোথায়। কে বে? ওরে জগৎ! ওরে নেই, তুই আমাকে তার সঙ্গে মাতাল জুয়ারি প্রতিপন্ন করেছিস। এবার আমি তোকে জমদূতের কাছেই পাঠিয়ে দেবো। না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি এখন কিছু করিনি। ভগবান দাস করছে। ভগবান দাসের কাছে চল তো
যাবি। তুই আগে থেকে যদি আমার কথা মতো করে চলতিস তাহলে তোকে আজ এই বিপদের সম্মুখীন হতে হতো না। তুই এখন আমাদের বাড়িতে যা, আমি এখন ওই অনুপমের বাড়ি যাবো। ঠিক আছে, তুমি এখন দেখো, আমি যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেবো আমি, কাউকে আমি ছাড়বো না। ভগবান দাস, তোমাকে আমি ভগবানের কাছে পাঠিয়ে দেব। তুমি মানে দয়া আপনার আমাকে মারবেন না, আমার বিন্দুকে বহু দিয়ে দেব। যাদের এই ষড়যন্ত্র করে দাদার কাছে আমাকে মাতাল জুয়ারি প্রতিপন্ন করেছিল, আমি তাদের উপর প্রতিশোধ নিয়েছি। আর এবার আমি প্রাণ খুলে হাসব। আকাশে ঝড় উঠেছে, বাতাস ক্রোধে গর্জন করছে, প্রকৃতির বুকে শুরু হয়েছে মহাকালের নিত্য তাণ্ডব। ঠিক ওইরকম আমার পেটের মধ্যে শুরু হয়েছে লিভারের যন্ত্রণা। চোখের সামনে ভেসে উঠছে মৃত্যুর বিভীষিকা। যমদূত এগিয়ে আসছে, আমি তোর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আসছে আমার চুলের মুঠি ধরে টানছে। আরু কাছে, আরু কাছে, কি যন্ত্রণা। কে? শান্ত? এলো না দাদা, কোনো ডাক্তার এলো না। আমি কত করে অনুরোধ করলাম, তাদের পায়ে ধরে কাঁদলাম, তাও তাদের দয়া হলো না। ওই ভিজিটের টাকা আগে দিতে না পারায় কোনো ডাক্তার আসতে রাজি হলো না দাদা। হবে না রে, হবে না। আমি আগেই জানতাম। এখন যে আমার কাছে টাকা পয়সা নেই, যেদিন যেদিন ওই চাঁদের জুতো ছুঁড়ে মারতে পেরেছি, সেদিন 10 জন ডাকলে আরো অনেক জন হাজির হতো। কি হবে দাদা, বৌদি যে এখনো ফিরে এলো না। আসবে রে, আসবে, ওই নিশ্চয় আসবে। হতাশার ব্যথা বুকে নিয়ে মুখখানা আমার উত্তর করি, এসে অন্য হাতে ফিরে এসে বলবে, তোমার আর কোনো চিন্তা নেই, আমি ফিরে এসেছি। বৌদি, বৌদি তুমি এসেছো? তোমার দাদা তোমাকে টাকা দিয়েছে? টাকা দেয়নি, টাকার বদলে সে আমাকে অপমানের চাবুক মেরেছে। অপূর্ব স্টোরি। ফরকাস, ফরকাস, দেখুন শান্ত, আমার ফরকাস কখনো মিথ্যে হয় না রে। যা যা, কাগজে কলম নিয়ে
কিন্তু কিন্তু কেমন করে টাকা না হলে যে দাদা আমাকে অপমান করে তাড়িয়ে দিল, বৌদি কিন্তু আমাকে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। সে কি তোমার তোমার বৌদি তোমায় টাকা দিয়েছে? না, টাকা দেয়নি, তবে তোমার জীবন বাঁচানোর জন্য দেখো বৌদি তার গায়ের গয়না খুলে দিয়েছে। এখানে অনেক গয়না আছে, অনেক। অপূর্ব স্টোরি, অপূর্ব স্টোরি। এই যে আমায় লিখতেই হবে। যা যা এত গয়না দিয়েছে বৌদি, তোমার বৌদি মানুষ নও, এই স্বর্গের দেবী। দাও 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 বৌদি দাও, ওইখানে একখানা গয়না আমার হাতে দাও, আমি বিক্রি করে দাদার জন্য একখানা ডাক্তার ডেকে আনি। না তা হয় না শান্ত, তবে হয় না ওই পরের মেয়ের গয়না বিক্রি করে আমি যে চিকিৎসা করাতে চাই না। যাও যাও অনন্যা, তুমি গয়না খুলো দিয়ে তো। তুমি আমার বৌদির মুখ থেকে অপমান করছো। অপমান না না, অপমানই হয়। তুমি আর কথা দিও না, যাও যাও ভাই, যাই গয়নাগুলো দিয়ে তুমি এক্ষুনি ডাক্তার ডেকে আনো, যাও। কি দীপঙ্কর তুমি? ঠিকই, তোমার একটা কাপড় দাও না দিদি। কাপড় কাপড় কি হবে? তোমার দিদি করবে। আমার দিদি মানে তুমি কি বলছো? কে বলছি? বাজার দিদার বাবু তোমার দিদিকে বাড়ি থেকে ভুলিয়ে এনে আরেক শয়তান আড্ডায় নিয়ে গিয়ে তার সতীর্থ নষ্ট করার চেষ্টা করেছিল। আমি আর তোমার ছোটটা তাকে অনেক কষ্টে উদ্ধার করে আমার বাড়িতে এনে রেখেছি। একবার চট করে একটা কাপড় দাও। বৃষ্টিতে তার জামা কাপড় সব ভিজে গেছে। জানো তো মরলেও নেই কাঁদতে আর হারানো নেই করতে। ও কথা বলছো কেন? যাও দীপঙ্কর, দীপঙ্কর তুমি নিশ্চিন্ত থাকো। ভাই যাও তো, একটা কাপড় নিয়ে তুমি দীপঙ্করের সঙ্গে গিয়ে আমার দিদিকে এই বাড়িতেই তুমি নিয়ে এসো, যাও। আমি নিশ্চিন্ত মনে নার্সিং হোম থেকে যাই। নার্সিংহোম? নার্সিংহোমে? কিন্তু কেন কেন দীপঙ্কর? তোমার জন্য সিট রিজার্ভ করতে। দীপঙ্কর তোমার কোনো চিন্তা নাই অতনুদা, আজ রাত্রে সিট রিজার্ভ করেছে। আজ সকালে আমরা তোমার সেখানে নিয়ে যাবো, ডাক্তার দিয়ে অপারেশন করাবো। মানুষের অজনে টাকা দিয়ে আমরা ওকে বাঁচিয়ে তুলবো। কিন্তু এত টাকা পেয়ে কোথায় দীপঙ্কর? ও সিদ্ধা জোগাড় করেছে। কি ছোটদা? আপন পেটের ভাই টাকার জন্য অনন্যাকে অপমান করেছি। আর তারই ছোট ভাই মানুষের ওজনে টাকা দিয়ে আমাকে বাঁচিয়ে তুলতে চাইছে। অপূর্ব স্টোরি, অপূর্ব স্টোরি। আচ্ছা দীপঙ্কর, আমি তো কোনোদিন তোদের এত উপকার করিনি ভাই, মানে বলতে পারিস কেন কেন তোরা আমাকে বাঁচাবার জন্য এই মরণের মুখে চাপিয়ে পড়ছিস ভাই? আমাকে ভালোবাসি বলে আগুনকে কখনো ভালোবাসতে নেই রে, পুরে ছাই হয়ে যাবি। দেখছিস না অন্যা কেমন জ্বলছে, শান্ত পুরে ছাই হয়ে যাচ্ছে। আবার আরম্ভ হলো আমার যন্ত্রণাটা। দীপঙ্কর তুমি শিগগিরই নার্সিংহোমে সিট রিজার্ভ করতে যাও। আর ভাই যাও, তুমি যাও, একখানা কাপড় নিয়ে তুমি দিদিকে এখানে নিয়ে এসো, যাও। না না, তুমি যেও না। আমি ডাক্তার ডাকছি না। দেখছো না বাইরে কিরকম ঝড় ঝড় বৃষ্টি আছে। ঝড় জল বৃষ্টি বজ্রপাত ঘূর্ণিঝড় কোনো কিছু আজ আমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না ভাই। যেও না বৌদি, যেও না, বিপদ হতে পারে। মরণ ছাড়া তো এর বেশি আর কিছু হতে পারে না। স্বয়ং যমরাজও যদি আজ আমার পথ আগলে দাঁড়ায়, তাহলে যাত্রী অনেক বড়
ওকে যেতে দিস না রে, ওকে ধর, ওকে ধর। সাগরের জলচাঁদকে পানির বান দিয়ে আটকানো যায়নি। তার চেয়ে বড় তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। মন থেকে মুছে আজ জমে আর মানুষের মধ্যে যুদ্ধ চলেছে, জয়ী আমাদের নিশ্চিত হবে। পাগল, এরা সবাই পাগল। জানিস জানিস দীপঙ্ক, এরা সবাই পাগল। এখনো পর্যন্ত যাদের পিঠে আমার চাবুকের দেওয়া দাগ যায়নি, তারা কিনা আমায় বাঁচিবার জন্য মরণে মুখে ঝাঁপিয়ে পড়বে দীপঙ্ক। বিপদ হইতে কোন কিছু বন্ধুকে চেনা যায় না, আমি কারো বন্ধু নয়, কেউ আমার বন্ধু নয়, সবাই আমার শত্রু। ওরা যে জানিস ওরা যে আমি বাঁচিয়ে রেখে প্রতিশোধ নিতে চাই দীপঙ্ক। কিন্তু কেউ যে আমার মনের ব্যথা বুঝতে চাই না, কেউ আমার মনের ব্যথা বুঝতে চাই না দীপঙ্ক। চলে চলো তোমরা অনন্য যে আপনি ডাক্তার নিয়ে ফিরে আসবে। কোনো দিন ফিরে আসবে না। আমি আমার জীবন অনেকগুলো বছর হারিয়ে ফেলেছি। আমি আমার দীপ্তলের স্বামী অনুপমকে আমি ঘৃণা করেছি। আমি তাকে ভুল বুঝে তার বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু কি আশ্চর্য, আমার পুরো অনন্য তার শয়তান স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের জীবনে তুয়াক্কা না করে ঝড় বৃষ্টি রাতে সে তার স্বামীর জন্য ওষুধ আনতে গেছে। না আমি অনেক ভুল করেছি। তাই তো আমি স্থির করেছি আমি আর স্থির হয়ে থাকতে পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি মৃত্যুর বিভীষিকা। শান্ত, কোথায় গেলি শান্ত? আপনি ভুল করছেন জামাইবাবু। আমি বন্যা, অনন্যার বোন। না, হ্যাঁ আমি বন্যা। শান্ত, শিগগিরি আয় শান্ত, শিগগিরি আয় দীপঙ্ক, তোরা আইবি আয়। আমি যে আর বাঁচি না। জামাইবাবু, দিদি কোথায় জামাইবাবু? দিদি কোথায়? দিদি, ও তোরা এসেছিস দীপঙ্ক, তোরা এসেছিস। হাই দীপঙ্ক, ভালোই হয়েছে ভাই তোরা এসেছিস। তোরা কাকে ধরাধরি করে এনেছিস দীপঙ্ক? অনন্যাকে অনন্যা, কি হয়েছে? কি হয়েছে আমার অনন্যা? সারা গায়ে রক্ত মাখা কেন? তার মুখ বিকৃত হয়েছে কেন? আমি যে ওকে চিনতে পারছি না দীপঙ্ক। কোথায় সেই সুন্দর মুখ? কোথায় সেই কাজল কালো চোখ? অনন্যা, জড়া দাও অনন্যা। হাজার ডাকলো বৌদি আর ছাড় দেবে না দাদা। আমাদের মায়া কাটিয়ে বৌদি আজ অনেক দূরে চলে গেছে। মানে শান্ত, বৌদির ফিরতে দেরি থেকে আমি ওর খোঁজ করতে গিয়েছিলাম। জল ঝড় বিদ্যুতের আলোর মধ্যে দেখি বৌদি আমার এক হাতে ওষুধের শিশি নিয়ে উত্তর নিশাতে দৌড়তে আসছে। এমন সময় পিছন থেকে
WB940000। সে কি? সে তোমার বড়দার গাড়ির নাম্বার। অপূর্ব অপূর্ব স্টোরি মহাসতী অনন্যার কথাই সত্যি হলো। বিধবা হওয়ার আগে অনন্যা আমার জীবন দিয়ে গেল। খাঁচা ভেঙে গেছে, বাঁধন কেটে পালিয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! মহাসতী অনন্য আমাকে প্রাণ বাঁচাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে একই তোরা কাঁদছিস কেন দীপঙ্ক? কাঁদছিস কেন শান্ত? ওরে মরণ তো সকলেরই আছে, দুদিন আগে আর দুদিন পরে। দেখ এখনো তার ওষুধের শিশি। অনন্যা মরে গিয়েছে, তবু সে ওষুধের শিশি ফেলেনি রে। কত আশা ছিল দিদির মনে, তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করে সকলের সামনে দান করাবে, কিন্তু কি অপূর্ব দৃশ্য! সত্যি তুই জিতে গেছিস তোমাকে অনন্যা, তুই মরে গিয়ে জিতে গেছিস। আর আমাকে দিয়ে গেছিস শিক্ষা। সেই শিক্ষা হলো স্বামী ছাড়া স্ত্রীর কেউ থাকতে পারে না। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি আজ অনুভবের কাছে ফিরে যাব। আমি আজ অনুভবের কাছে ফিরে যাব, কিন্তু তার দিয়া সিঁদুর কবজ আমি আজও ফেলে দিতে পারিনি। তার দিয়া সিঁদুর কবজ আমি আজও আমার আঁচলে লুকিয়ে রেখেছি। আমি আসছি অনুভব, আমি তোমার কাছে আসছি। সিঁদুর দাও, দাও সিঁদুর। আমি আবার নতুন করে স্মৃতিটা রাঙিয়ে দিই। আমি যে অনন্যাকে, আমার মহাসতী অনন্যাকে কখনো চুরি করতে পারি না। সারা জীবন তো আমি ওকে অবহেলা আর বঞ্চনা দিয়েই চলেছি। অনন্যা, তুমি চিন্তা করো না অনন্যা, আমি এবারে তোমায় অপারে গিয়ে ছুটি করবো অনন্যা। আমি আসছি অনন্যা, আমি আসছি।
সরকারি একটা যাইতে পারে নিযুক্তি আছে, আর জন্য সরকার আমাকে মোটা টাকা ইনকাম দেয়। ঘুষে লোভ আমার রে। আরে সাধু থাকবে না মশাই, সাধু থাকবে না, এই যুগের টাকায় সব মনে রাখবেন। रुपया ऐसा चीज जो खुदा से होनी है। বললাম তো টাকা দিয়ে আমার মাথা কেনা যাবে না, আপনি এখন যেতে পারে। আমি অনেক দূরের কাজ ফেলে আপনার কাছে এসেছি বেরাজি বাবু। ওই বাজো কাজটা করতে আমি যত টাকা পাঠিয়েছিলাম তাতে আপনার মন মনে আমি চিকুন চতুর্থ করে দেবো। ভেরিফাইড ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে ওটা টাকা দিতে চাইছে, কিন্তু একটা গরিব ছোটকে অ্যাক্সিডেন্টের বেনিফিটের টাকা আপনি দিয়েছেন, তার ফাইন টাকা দেবে আপনি নিজের হাতে চলে যাচ্ছে। আপনাকে ওই ব্যাপারে অপরাধ করা দায়িত্ব নিয়ে চাই। মনে রাখবেন, আমার নাম নিশ্চিত চাটাইকে, আমি আগুন নিয়ে যেতে পারি। আগুন নিভে যাওয়ার পর ওরে থেকে শুধু ছাই, সেটা বাতাসের দাপটে দিলে উড়ে যায়। আমি চাই না, আমি আগুনেও গেলে আমি জানি না। হয়তো বাবাকে ভুল বুঝিয়ে ভাই বোনদের ফাঁকি দিয়ে সমস্ত প্রপার্টির মালিক হয়েছে, বড় বড় সম্পর্কে বীজ পড়িয়ে স্বামীকে বিচ্ছেদ করেছেন। এই ব্যাপারে ওকালতি করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আমাদের সমাজের মনে আছে আপনার ফ্যাক্টরি শ্রমিক আগের বন্যাদেবের স্বামী তদারূপে টাকা চুরির অপরাধে যাকে চাকরি থেকে বহিষ্কার করেছিলেন। আপনার জরুরি ফাইলটা খুঁজে পেয়ে নিয়ে এলাম। ভেরি গুড ওটা তোমার হাতে রাখো, আমি দেখছি। যে শ্রমিক কর্মস্থলে মারা গেছে তার লাশও হাবেস করে দিয়েছেন, সেসব কিন্তু আইনের নজরে এসে গেছে। আমি কিন্তু আইন কিনতে জানে, মানে আপনি ধোটা তো চানা। মনে রাখবেন, কুবের চোপাই চালা হয়ে না গেল, সে কিন্তু বোকা। কচি খোকর মতো জ্ঞান না দিয়ে আপনার হাতের বাজারকে ছেড়ে আমি চলতে না চাই বলে তার সব কিছু পাওয়া যায় না। চ্যাটার্জি, আমার শ্রমিকের ক্ষতিপূরণের টাকা আপনি দিয়েছিলেন, অমতোষ যার মর্যাদায় বাঁচতে চেয়েছিলেন আপনার পাড়া বাঁচতে দিয়েছিলেন। তুমি কি তাহলে সেই অনুপম তোমাদের চক্রান্তের চূড়ান্ত প্রমাণ। তোমাদের চক্রান্তে ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে চাইছেন। তুমি আমাকে বাঁচাও, তোমার সব তুমি আমাকে বাঁচাও, আবার আমি তোমাকে বন্যাকে ফিরিয়ে দেবো, আর তোমাদের অংশ আমি দিয়ে দেবো। আচ্ছা মন দিয়ে ভালো, তাকে ভুলে যাওয়া কিন্তু বোকাবে। বন্যা যদি ফিরে আসে তার জন্য দুয়ার খোলা আছে, তাকে আমি গ্রহণ করবো। দরজা তো সারাদিন খোলাই আছে, সে যখন খুশি আসতে পারে। সে সুযোগ আমি তোমাকে দেব না অনুপম। তুমি যখন আমার আসার জায়গায় ফেলেছ, তখন এই পৃথিবী থেকে আর আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। মূর্খ মিথ্যে আস্ফোরণ না করে বেরিয়ে যাও। বিদায় দিয়ে আর বাড়াবাড়ি না করে পিস্তল ফেলে দে।
আমাকে আপনি ছেড়ে না অফিসার, আমার মাথায় চুল চাপলে এই পুরো বা চুল পাকানে করে নাও। না না না, তাকে আমি ওদের টাকা ভাবছেন সময় মতো বন্যা দেবী থানায় না ইনফরমেশন দিলে এই ক্রিমিনালটাকে ধরতে পারতাম না। আপনার সহযোগ না পেলে এই কাজে সম্ভব হতো না। খবর বিহার জেলের অফিসার এতে তো প্রমাণপত্র আছে। এখানে দাঁড়িয়ে সেখানে থেমে যা, বলে পিস্তলের সদিচ্ছার আমি চলে যাব। মনে রাখবেন, আমি খুন করতে দুবার